যাদবপুরে ৯৬ নম্বর এবং ৯৯ নম্বর ওয়ার্ডের প্রিয় নেতা মিহির কুমার দের স্মৃতির উদ্দেশ্যে একটি বিশেষ স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এই স্বাস্থ্য শিবিরে শুধু চক্ষু পরীক্ষাই নয়, এর সাথেও স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। এখানে প্রেশার, সুগার ছাড়াও দৃষ্টিশক্তি যাচাই করা হয় এবং দৃষ্টিহীনদের তাদের বিনামূল্যে চশমা প্রদানও করা হয় এবং ছানি অপারেশনেরও ব্যবস্থার কথা বলা হয়। এই মানবিক কর্মসূচি সফল করতে সহযোগিতা করেছেন সুখদা আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ভারতীয় স্পোক পার্সন ভারতী ঘোষ, মোহিত রায়, উত্তম কর, সুজিত চৌধুরী, শান্তনু সরকার সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কর্মকর্তারা এবং এলাকাবাসীরা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিশেষ আকর্ষণ যিনি ছিলেন রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির বর্তমান জাতীয় সচিব রাহুল সিনহা। আসুন আপনাদের নিয়ে যাই সরাসরি স্বাস্থ্য শিবিরে এবং সেখানকার বাসীরা কি বললেন এবং তারা কতটাই বা উপকৃত হলেন সবটাই জেনে নেব তাদের মুখ থেকে। তার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাকে এটা না পড়িয়ে যিনি চলে গেছে, যার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি, যার স্মৃতি ধরে রেখেছি আমরা অনেক কষ্ট নিয়ে, তাকে আমি এটা দিলাম। তোমরা এটাই ইয়ে করো, তিনি আছেন, এখনো আছেন, এটা ধরে নিয়ে ভারত মাতা কি বীরটা অমর রহে, অমর রহে, অমর রহে, বীরটা অমর রহে, অমর রহে, অমর রহে। যেখানে এখন ওনার আত্মা খুব শান্তি পাচ্ছে এবং ওনার আত্মার ভালো লাগছে যে আজকে ওনার স্মৃতিতে এই জিনিসটা আপনারা সবাই মিলে আয়োজন করেছেন। হ্যাঁ, আমাদের যে আজকে যে খুব দুর্দিন, তো আজকে আমাদের খুব দুর্দিন, এটা আপনারাও জানেন যে আমরা একটা লড়াই লড়ছি, আমাদের প্রতিনিয়ত রক্ত ঝরছে, কিন্তু আমরা এই অন্ধকার যে টানেল যেটাকে বলে তার ভেতর দিয়ে চলে আলোর দিকে পৌঁছানোর প্রাণপণ চেষ্টা করছি। এই দুর্দিনে আজকে যে আমার ভাই শান্তনু এই জিনিসটা অর্গানাইজ করেছে মিহির তার স্মৃতিতে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো লাগছে। ঈশ্বর আছে, অতএব এই গর্বের মধ্যেও আমরা ঈশ্বরের আশীর্বাদ পাব এবং আমরা মনে করি যে আগামী দিন এখানে আরো সুন্দরভাবে, আরো ব্যাপকভাবে আপনাদের সকলের সহযোগিতায় এই স্বাস্থ্য পরিষেবা, চক্ষু পরীক্ষা এবং অন্যান্য স্বাস্থ্যের বিষয় হবে। তো এইটুকু আশা রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এবং মিহিরদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে আমরা নমন করে আমার এই শ্রদ্ধা নিবেদন এখানেই শেষ করছি। দেখুন, এটা যাদবপুর মণ্ডল ১-এর পক্ষ থেকে আমাদেরই একজন পুরনো কার্যকর্তা মিহির দে, তিনি কর্মরত অবস্থাতেই উনি চলে যান। স্বাভাবিকভাবেই তার অকস্মাৎ মৃত্যুতে এখানে সাংগঠনিকভাবে একটু আমরা অসুবিধার মধ্যে পড়েছিলাম, কিন্তু পরবর্তীকালে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট শান্তনু সহ বাকি যে এখানকার যাদবপুর মণ্ডলের কার্যকর্তারা, তারা এখানকার কাজকে দারুণভাবে অগ্রসর করে নিয়েছে এবং এরা প্রত্যেক বছর এই মিহিরদের যে মৃত্যু তাকে স্মরণ করে সমাজ সেবামূলক কার্যক্রম, তাতে যে বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে চোখের পরীক্ষার ব্যবস্থা, এই রকম স্বাস্থ্য পরিষেবার জন্য এখানে ক্যাম্প লাগিয়েছে এবং এটা প্রত্যেক বছর ধরে চলছে আর প্রতি বছরই অল্প অল্প করে এই কলেবর বৃদ্ধি পাচ্ছে। এই মূলত এই কারণের জন্য আমাদের এখানে আসা, কারণ শুধু রাজনীতির জন্য আমরা রাজনীতি করি, আমরা রাজনীতির সঙ্গে সঙ্গে
সমাজ সেবা এবং জনসেবা এটাকে আমরা আমাদের একদম পাথেয় করে নিয়েছি, আমাদের ধর্ম হিসাবে আমরা চিহ্নিত করে নিয়েছি। সেই কারণে রাজনীতির সঙ্গে সঙ্গে আমরা সমাজ সেবামূলক, মানুষের সেবামূলক কাজকর্ম আমরা করতেছি। রয়েছে এর এবং আরো যারা যারা কার্যকর্তা এখানে রয়েছেন, এই যে বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, এই যে উদ্যোগ আপনারা আছেন, সবাই মিলে তৈরি হবে। সবাই অনেক কিছু নিয়ে ব্যস্ত, তার খুঁটিনাটি জিনিসটা সবসময়। আজকে এটা আমার খুব ভালো লাগছে। এটা আজ নয়, আমরা কয়েক বছর ধরে করছি যে পার্টির জন্য নিবেদিত একজন কর্মীকে আমরা ভুলে যাইনি। আমার বিশেষ ধন্যবাদ শান্তনু সরকারকে, আমাদের মণ্ডল 1 ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের প্রতি এই যে শ্রদ্ধা, এটিকে আমরা করে যাচ্ছি। আমরা জনহিতকর কাজ, অর্থাৎ স্বাস্থ্য থেকে অন্যান্য পরীক্ষা, এবং আমার মনে হয় যে জিনিসটা আমাদের অন্যান্য কর্মীদের অনুপ্রেরণা। এই অনুষ্ঠানের থেকে তারা অনুপ্রেরণা পাবেন যে জিনিসটার মতো দাদা, আজকে যে মিহির কুমার দের স্মরণে যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, এবং কোথাও না কোথাও বিরোধী পক্ষ বলে যে আপনারা শুধু ভোটের সময় লোক দেখানো কাজ করেন, এটার ব্যাপারে আপনি কতটা পক্ষ বা কী বলতে চান? দেখুন, আমাদের মিহিরটা একজন এই ওয়ার্ডের প্রাক্তন কার্যকর্তা এবং ওয়ার্ড সভাপতি ছিলেন। ওনার স্মরণে প্রতি বছরই আমরা এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি করে থাকি। আজকে যেটা হচ্ছে, দুটো প্রোগ্রাম হচ্ছে আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মোদী সরকারের 11 বছর পূর্তি উৎসবে আমরা বিভিন্নভাবে সামাজিক কার্যক্রম করছি। তার পরিপ্রেক্ষিতে আজকে মিহিরটার স্মরণে আমরা এই ওয়ার্ডে আমরা আজকে সাধারণ মানুষের আই চক্ষু পরীক্ষা এবং ব্লাড টেস্ট করা হচ্ছে, সুগার টেস্ট, এবং যেটা আমরা করছি পাশাপাশি আপনারা সকলেই জানেন ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী সাধারণ গরিব মানুষের দিক থেকে চিন্তা করে যে আয়ুষ্মান এবং জন ঔষধালয় দুটো করেছেন, কিন্তু আয়ুষ্মান আপনারা জানেন এই সরকার এই রাজ্যে লাগু হতে দেয়নি। ঠিক তথাপি আমাদের যে জন ঔষধালয় সেটার প্রচার কিন্তু এই বাংলায় নেই। আজকে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মাধ্যমে দেখবেন আপনারা ওষুধের দাম বেড়ে গেছে, ভারতবর্ষের মানুষ ওষুধের দাম প্রচুর বেড়ে গেছে, কিনতে পারছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার মাঝে আপনারা দেখছেন যে জেনেটিক মেডিসিন জন ঔষধালয়, প্রধানমন্ত্রী বা ভারতীয় জন ঔষধালয় যে বিভিন্ন জায়গায় যে ওষুধের দোকান করা হয়েছে, যা বর্তমান মার্কেটের যে দাম ওষুধের তার থেকে প্রায় 90%, 80% কম। আমি ব্যক্তিগতভাবে আমি খাচ্ছি, অনেকে অপপ্রচার করছেন এই বর্তমানে এই সরকার, তাদের যে কার্যকর্তারা আছেন যে ওষুধে কোনো কাজ হয় না। আজকে ওনারা মূর্খর মতো কথা বলছেন। ওষুধ যদি কাজ না হয় তাহলে এটা শাস্তি হোক। আজকে নরেন্দ্র মোদী কেন কোনো সরকারেই ভেজাল ওষুধ দিয়ে তার নামে ওষুধ করা যায় না, সেটা মূর্খতার পরিচয়। আমি একজন ওষুধ খাই, রেগুলার প্রেশারের ওষুধ খাই, আমিও কিন্তু এই জনঔষধের ওষুধই খাচ্ছি। সেই জন্য আমার আকুল আবেদন সবার কাছে আপনাদের মাধ্যমে যে আপনারা যান, জনঔষধালয়ে যান এবং ন্যায্য দামে, অল্প দামে ওষুধ নিন। আজকে যে অপপ্রচার, ওষুধের দাম বেড়ে গেছে, তার থেকে বিরত থাকুন। আজকে এই যে বর্তমান সরকার, তাদের আর কিছু নেই, তারা শুধু অপপ্রচার ছাড়া। আজকে প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন গতকাল বিশ্বব্যাংক যে রায় দিয়েছে যে ভারতবর্ষে 10 বছরে 27 কোটি দরিদ্র মানুষ তারা দরিদ্র সীমার থেকে উপরে উঠে গেছে। এইগুলো কি আপনারা বিশ্বাস করবেন না? বিশ্বব্যাংকের রিপোর্ট। আজকে এই সরকার, আমরা তাদেরকে সেভাবে মূল্যায়ন করছি না। সাধারণ মানুষ তাদের কাছ থেকে তাদের সমর্থন তুলে নিয়েছে। এখন শুধু পুলিশ এবং তাদের গুন্ডা বাহিনী তারা আছে। সাধারণ মানুষ আগামী দিনে নির্বাচনে প্রচার করবে এবং মানুষ বলবে যে তাদেরকে দরকার। এই সরকার বিশেষভাবে আপনাদের কাছে আমার উপস্থাপনা রাখলাম। নমস্কার, আমি উত্তম কর, রাজ্য। দাদা, আবার শেষ প্রশ্ন, মহেশতলা যে ছেলেটাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যে বালকটাকে, এবং 1500 কিলোমিটার দূর থেকে একটা মহিলাকে উদ্ধার করে নিয়ে এলো পুলিশ, তো এখানে কি পুলিশের কোনো ব্যর্থতা আছে? এটা কি এটা মানে পুরোপুরি চক্রান্ত? দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশ সম্বন্ধে যদি বলি অনেক কথা। কিছুদিন আগে অনুব্রতর কথা শুনেছেন যে আজকে যে পুলিশ, সেই পুলিশ পুলিশ হয়ে গেছে। আজকে
আমরা অনেকবারই আপনাদের মাধ্যমে দেখেছি পুলিশ ক্যাবিনেট তলায় লুকিয়েছে। আর যেসব ঘটনা বলছেন এটাই পশ্চিমবঙ্গে স্বাভাবিক। আজকে আপনারা দেখেছেন, কিছুদিন আগে ভিডিও বলে গেছেন যে 1400 কিলোমিটার দূর থেকে একজন সনাতনী বোনকে কীভাবে ধরে নিয়ে আসলো, কিন্তু যখন আপনারা দেখবেন জাফর বা এই ধরনের কোনো নাম, তাদেরকে সামনে থেকে যেমন শাহজাহানকে পায়নি এরকম ওই তাকেও পাবে। এটাই বাস্তব এই পশ্চিমবঙ্গে। ওকে, থ্যাংক ইউ। দের মৃত্যু স্মরণে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। এই ক্ষেত্রে বিরোধী পক্ষ থেকে যে বলে যে আপনারা ভোট আসলে লোক দেখানোর কাজ করেন, এটা কি বলবেন এই ব্যাপারে আপনি? দেখুন, বিরোধীদের কোনো আমরা এখন পর্যন্ত কোনো মূল্য দেই না, ওদের কথায় মূল্য দেই না। আমাদের যা কর্মসূচি থাকে সেই কর্মসূচি আমরা প্রত্যেক বছরই বহন রাখি। এটা প্রত্যেক বছরই হয়ে এসছে, এটা শান্তনুরা প্রত্যেক বছরই করছেন। এবং এটা বলে না, ভারতীয় জনতা পার্টির যত রকম কর্মসূচি থাকে সেই কর্মসূচি অটোমেটিকভাবে প্রতি বছর আমরা পালন করে আসছি। কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে অনুব্রত মণ্ডলে একটা মানে অডিও ভাইরাল শুনেছি, একটা মানে পুলিশ অফিসারকে অশ্লীল ভাষায় কথা বলেছে। ওই ক্ষেত্রে পুলিশ কিছু মানে গ্রেফতার কিছু করেনি, তো এটা নিয়ে পুলিশের কি পদক্ষেপ বা পুলিশের কি ভূমিকা বলতে চাইছেন? দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশ আমি মনে করি দলদাসে পরিণত হয়েছে। তারা যথেষ্ট শিক্ষিত, তারা পড়াশোনা করে চাকরি পেয়েছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তারা এইভাবে কেন দলদাসে পরিণত হচ্ছে। তারা তো মেরুদণ্ড সোজা রেখে এক্সাম দিয়ে পাস করছে, সেক্ষেত্রে তারা কেন অনুভূতির বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছেন না, কার ইন্ধনে নিচ্ছে না, সেটা সবাই পশ্চিমবঙ্গের সব মানুষরাই জানে। এর মূলে একজনই আছেন, যিনি ইনস্ট্রাকশন দেন, সেই অনুযায়ী পুলিশ কাজ করেন। কিন্তু আমি মনে করি তারা কলম দিয়ে, পরীক্ষা দিয়ে, কলম ব্যবহার করে চাকরি পেয়েছেন, তারা অনুভূতির বিরুদ্ধে স্টেপ নিতে পারে। ওকে, ধন্যবাদ দাদা। আপনার নামটা? আপনার নামটা? আমার নাম শান্তনু সরকার। আজকে মিহির কুমার দের স্মরণে যে রক্তদান শিবির, এটা কি বলবেন এই ব্যাপারে? অ্যাকচুয়ালি 2018 সালে ওনার মৃত্যুদিন আজকের দিনে। তো উনি এই ওয়ার্ডের প্রাক্তন সভাপতি ছিলেন এবং দক্ষিণ কলকাতা জেলার রিফিউজি সেলের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তো ওনার হাত দিয়ে এই পার্টি আমার জয়েনিং, এবং আমি কেন, আমাদের এখানে অনেক ছেলেরই প্রায় এই ওয়ার্ডের 25 থেকে 30 জন মিহির কুমার হাত দিয়ে জয়েন করে। তো ওনার যখন ইচ্ছা যায় পার্টি করতো, তখন আমি দেখেছি সবসময় ওনাকে, উনি সেবামূলক কাজ করতে খুব ভালোবাসেন। রাজনীতির পাশাপাশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উচিত যে মানুষের সেবায় লাগা, কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সবকে সাথ সবকা বিকাশ। তো সেরকমই একটা কল্পনা করে বা ওনার চিন্তাধারাকে আমরা প্রতি বছর মিহিরদার মৃত্যুদিনে আমরা প্রতি বছর আজকের দিনে এবং চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির, তার মধ্যে প্রেসার, সুগার, থাইরয়েড থাকে, এবং যদি কোনো দুস্থ মানুষ ব্যক্তি থাকে যারা চশমা নিতে পারছে না, যেখানে দরকার বা অপারেশনের দরকার, সেগুলো তাদেরকে আমরা বিনামূল্যে এখান থেকে চশমা দান করছি এবং অপারেশনের ব্যবস্থা। কজন আছে দুটো শিবির মিলে? মোট কজন এসেছে মোটামুটি? দুটো শিবির মিলে এখনও যে আমার কাছে দেখছি, এখনও মোটামুটি 70টার মতো চশমা হয়েছে। থাইরয়েড মোটামুটি 40-50 আমার চেক করেছে, এবং চোখ কোথাও 100 মতো হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। এবং অভিনেতা কেমন লাগছে এই স্বাস্থ্য শিবির এবং একটা যখনই ভোট আসে বলা হয় যে তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে এই পার্টিটা যে যখন ভোট আসে তখনই কিছু কাজকর্ম করে আর সারা বছর দেখতে পারবেন, তো সেই দিক থেকে সারা বছর কিছু কার্যক্রম করেন। এটা তৃণমূলের ভাবগিরি, আমাদের না। আমরা সারা বছরই রয়েছি। আমি 2019-এ দিলীপদার হাত ধরে জয়েন করেছি। এই মুহূর্তে একমাত্র অভিনেতা হিসেবে আমি রয়েছি। আগের দিনে রূপা গাঙ্গুলি ছিল, রকেট ছিল, আর রুদ্র আছে, আর লামা আছে। আমরা 4-5 জন সারা বছর আমরা কাজ যথেষ্ট করি। দৃষ্টিভঙ্গিটা হচ্ছে মমতা ব্যানার্জি। উনি কোনো কাজ করতে দেন না, আমি অন এয়ার বলছি, উনি কোনো কাজ করতে দেন না বলে সেই জন্য আজকে ফেডারেশনের এই অবস্থা। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, প্রত্যেকটা স্পেয়ারে ওনারা আমাদের কাজ করতে দেন না। আগামী দিনেও জানি না করতে দেবে কিনা। যদি আগামী বছর যদি মমতা ব্যানার্জি টিকে থাকে তাহলে খুব স্বাধীনভাবে আমরা কাজ করতে পারবো, নাহলে আমি জানি না। অপারেশন সিঁদুর নিয়ে যে কথা উঠছে, হ্যাঁ, কোথাও যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অ্যাকশন নিল পাকিস্তানের বিরুদ্ধে, তারপরে ডোনাল্ড ট্রাম্পের একটা কলের পর সেই মানে যুদ্ধটা থেমে গেল। তো এখানে বলতে ডোনাল্ড ট্রাম্পের কল, এটা কি আপনি কি বলতে চাইছেন? একদমই না, উল্টো দিকে আমি আজকে বাংলার হয়ে বলছি, মমতা ব্যানার্জি আর সো কল্ড তার ভাইপো কি ছেলে, হ্যাঁ, সে কিন্তু আমেরিকা থেকে প্রচার করে আসছেন যে মোদিজি ইজ ডুইং আ এক্সিলেন্ট জব। সেখানে মমতা ব্যানার্জি আমাদের এগেনস্টে চলে গেছে, হ্যাঁ, বলছে না সরকার বাজে কাজ করছে। এটাই তো প্রমাণ হচ্ছে।
প্রত্যেকটা জায়গায় আরজিকর থেকে শুরু করে এসএসসি স্ক্যান থেকে শুরু করে শর্মিষ্ঠা পানলি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় উনি ব্যর্থতার চূড়ায় বসে আছে। আজকে যাদবপুরে আমাদের এই বড় কার্যালয় এই প্রোগ্রামে সেখানেও দেখুন মানুষের ঢল নেমেছে। সেটা কি প্রমাণ হচ্ছে না যে মমতা ব্যানার্জি ব্যর্থ? 2011 পর থেকে 2012 থেকে ভালো কাজ করেছেন, তারপর থেকে তিনি ব্যর্থ। আর কটা 6-8 মাসের ব্যাপার লোকে এমনিও বুঝতে পারছে। আজকের এই যে কার্য এখানে কতজন, এরা কি সবাই এলাকার মানুষদেরই আপনারা? না না, এলাকার বাইরেও অনেকে রয়েছে। আমি থাকি বাগানে, ওখান থেকেও ঢল নেমেছে, আরও ঢল নামবে, আরও 1-2 অবধি টাইম আছে। এর আগে রাহুল সিনহা ছিলেন, মারুতি ছিলেন। মানুষের ঢল প্রমাণ করে দিচ্ছে যে বিজেপির পক্ষেই আছে। তো এরপরেও কি আপনারা আরও কার্যক্রম করবেন, মানুষের পাশে এগিয়ে থাকবেন? 100%। আগামী বছর যদি আমরা জিতেও যাই তাহলেও থাকবো, আগামী বছর যদি নাও জিতি তাহলেও থাকবো। বিজেপি ইজ ফর বেঙ্গল পিপল।